আমরি বাংলা ভাষা অতিক্রম করেছে যুগের পর যুগ, ততটাই গৌরবের সাথে ততখানি মাধুরী ছড়িয়ে। বাংলা সাহিত্যের মধ্যযুগের সপ্তদশ শতাব্দীতে আরাকান রাজসভাকে অপূর্ব সব সাহিত্যরসে মোহিত করে রাখতেন সৃষ্টিশীল কবি রচনাকারগণ। তাদের মধ্যে এই ভিডিওতে আমরা পড়ব দশম শ্রেণীর পাঠ্য কবি সৈয়দ আলাওল অনুদিত কাব্যগ্রন্থ থেকে গৃহীত সিন্ধু তীরে কবিতা। এই ভিডিওতে থাকছে সিন্ধু তীরে কবিতার পূর্বসূত্র, উৎস, কবি পরিচিতি, বিষয়বস্তু, বিশেষ বিশেষ শব্দার্থ, এমসিকিউ, ভিএসএকিউ, এসএকিউ, রচনাধর্মী প্রশ্নোত্তর এবং পদ্মা চরিত্র বিশ্লেষণ। সঙ্গে সঙ্গে যথারীতি থাকছে এসএলএসটি গোল্ডেন টিপস, তাই একটুও মিস না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। স্বাগত জানাই ওয়াইজ নিনজাস বাংলা চ্যানেলে। আমি বিদ্যুৎ লেখা। যারা সাবস্ক্রাইব করে যুক্ত হয়েছেন এবং লাইক কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করে চলেছেন, তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। যারা প্রথম পরিচিত হচ্ছেন এই ভিডিওর মাধ্যমে, সাবস্ক্রাইব করুন নবম, দশম এবং এসএলএসটি পরীক্ষা প্রস্তুতির জন্য জরুরি সব এক্সাম গাইডেন্স ভিডিওর জন্য, যাতে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে দেখা শুরু করে দিতে পারেন। চলে যাচ্ছি সিন্ধু তীরে কবিতার যে কাহিনী, সেই কবিতা কাহিনীর পূর্বসূত্র। সেই পূর্বসূত্রতে চিতরের রানা রত্নসেন সিংহল রাজকন্যা পদ্মাবতীকে বিবাহ করে সমুদ্রপথে সিংহল থেকে ফিরছিলেন। এই সময় ব্রাহ্মণরূপী সমুদ্র রত্নসেনের সামনে এসে দান ভিক্ষা চাইলে রত্নসেন তা দিতে অস্বীকার করেন। ক্ষুব্ধ সমুদ্রের রোষে রত্নসেন পদ্মাবতীর নৌকা ঝড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। প্রাণ বাঁচাতে রত্নসেন 4 সখীসহ পদ্মাবতীকে একটি ভেলায় তুলে নিজে অন্য এক ভেলায় চড়ে বসেন। পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে যান সদ্য বিবাহিত দম্পতি। ঝড়ের দাপটে সংজ্ঞাহীন পদ্মাবতী ও তার সখীদের নিয়ে ভেলায় ভাসতে ভাসতে এসে বেলাভূমিতে আছড়ে পড়ে। এখান থেকেই আমাদের সিন্ধু তীরে পাঠ্যাংশের ঘটনার শুরু। কবিতার শিরোনাম, যেই নামে কবিতার নাম সিন্ধু তীরে, কবি হচ্ছেন সৈয়দ আলাওল। কবিতার উৎস হচ্ছে মধ্যযুগের বাংলা সাহিত্যে আরাকান রাজসভার মুসলমান কবিদের মধ্যে অন্যতম সৈয়দ আলাওল রচিত পদ্মাবতী কাব্যের 35তম খণ্ড পদ্মা সমুদ্র খণ্ড থেকে পাঠ্য সিন্ধু তীরে কবিতাংশটি নেওয়া হয়েছে। কবি পরিচিতি, যেটা আমাদের টেক্সটে আছে, পাঠ সঞ্চয়নে যেটুকু আমাদের কবি পরিচিতি দেওয়া আছে সেইটুকু প্রথমে দিয়েছি। সৈয়দ আলাওল সপ্তদশ শতাব্দীতে বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার জালালপুরে জন্মগ্রহণ করেন। মধ্যযুগের বাংলা সাহিত্যে অন্যতম প্রধান কবি সৈয়দ আলাওল ঘটনাচক্রে আরাকান রাজের অশ্বারোহী সৈন্যদলে নিযুক্ত হন। তার প্রথম এবং শ্রেষ্ঠ রচনা পদ্মাবতী। সয়ফুলমুলক বদিয়ত জামাল প্রধানমন্ত্রী মাগন ঠাকুরের অনুরোধে তিনি রচনা করেন। এছাড়াও তিনি সপ্তপয়কর, তোহফা, দারা সেকেন্দার নামা, সতী ময়না ও লোরচন্দ্রানী প্রভৃতি গ্রন্থ অনুবাদ ও রচনা করেন। পাঠ্যাংশটি তার পদ্মাবতী কাব্যগ্রন্থ থেকে নেওয়া। পাঠ্যপুস্তকে আমাদের এইটুকুই আছে। তার সঙ্গে চাইলে এই তথ্যটা যোগ করতে পারো প্রয়োজন মতো। সৈয়দ আলাওল ছিলেন মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একজন খ্যাতনামা কবি। তিনি আরাকানের রাজপুরুষদের পৃষ্ঠপোষকতায় বেশ কয়েকটি কাব্য রচনা করেছিলেন, যেমন সেকেন্দার নামা বা দারা সেকেন্দার নামা। তোমাদের টেক্সটে যেহেতু দারা সেকেন্দার নামা আছে, তোমরা সেটাই লিখো। সয়ফুল মুলক বদিয়ত জামাল, তোহফা, হপ্তপয়কর, সপ্তপয়করকে হপ্তপয়করও বলা হতো, ইত্যাদি। তবে তার রচিত পদ্মাবতী মৌলিক রচনা না হওয়া সত্ত্বেও তার শ্রেষ্ঠ রচনা। পূর্ববর্তী আরেক কবি দৌলত কাজীর অসমাপ্ত লোরচন্দ্রানী বা সতী ময়না কাব্যটিও তিনি সমাপ্ত করেন।
দৌলত কাজী অসমাপ্ত রেখে যান, এই লোরচন্দ্রানী বা সতী ময়না সেটা আলাওল সমাপ্ত করেন। তার অধিকাংশ রচনাই ইসলামী ধর্মতত্ত্ব ও শাস্ত্র অনুসারে রচিত। আরবি, ফার্সি ও হিন্দি ভাষায় প্রচলিত গল্প কাহিনী অবলম্বনে অনুবাদের কাজে তিনি দক্ষতা দেখিয়েছিলেন। মধ্যযুগে তিনিই একমাত্র কবি যিনি এতগুলি অনুবাদ নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করেছিলেন। উপরন্তু তার অনুবাদগুলি বেশ পরিচ্ছন্ন ও সাহিত্য গুণান্বিত বটে। মালিক মোহাম্মদ জায়সির হিন্দি ভাষার কাব্য পদুমাবত অনুসরণে আলাওল পদ্মাবতী কাব্যটি রচনা করেন। ঝরঝরে বাংলায় সাধু পয়ার ত্রিপদীতে কবি এই কাব্যের দেহ গঠন করেছেন। সাধু পয়ার ত্রিপদী মানে পয়ার ত্রিপদী, যেটা সাধু রীতিতে পয়ার এবং ত্রিপদী মিলিত যে ছন্দরীতি, তাতে এই কাব্যটি রচনা করা হয়েছিল। কাব্যের দেহ রচনা মানে যেমন তোমরা মেল বডিতে মেল লেখো না, সেরকম আর কি। এটা হচ্ছে তোমার যে কবিতার যে কন্টেন্ট বডি, সেটাই হচ্ছে কাব্যের দেহ। এই কাব্যের দেহ গঠন করেছেন। চিতোরের রানা রত্নসেন ও সিংহল রাজকন্যা পদ্মাবতীর প্রেম কাহিনী এই কাব্যের মূল উপজীব্য। শেষ পর্যন্ত দিল্লির সুলতান আলাউদ্দিনের পদ্মাবতীকে অধিকারের উদ্দেশ্যে চিতোরগড় আক্রমণ ও পদ্মাবতী সহ চিতোরের নারীদের জহরব্রতে আত্মবিসর্জন এই কাব্যকে অন্য মাত্রা দান করেছে। যদিও জায়সির মতো আলাওল আধ্যাত্মতত্ত্ব ব্যাখ্যার মাধ্যম হিসেবে কাব্যটিকে ব্যবহার করেননি। কবি জায়সি তিনি আধ্যাত্মতত্ত্ব ব্যাখ্যার মাধ্যম হিসেবে তার কাব্যকে ব্যবহার করেছেন, কিন্তু আলাওল সেটা করেননি। অনেকের মতে আলাওলই প্রথম আধুনিক নারী পুরুষের প্রেম সম্পর্ক নিয়ে কাব্য রচনা করেছেন। প্রকৃতপক্ষে মধ্যযুগীয় পরিমণ্ডলে ওই সপ্তদশ শতকে মধ্যযুগীয় পরিমণ্ডলে সৈয়দ আলাওলই প্রথম মানবীয় প্রেম কাহিনী নির্ভর কাব্য রচনায় উদ্যোগী হয়েছিলেন। এরপর চলে আসি কবিতার বিষয়বস্তুতে। সৈয়দ আলাওল রচিত মহাকাব্য পদ্মাবতীর অন্তর্গত পদ্মা সমুদ্রখণ্ডের একটি নির্বাচিত অংশ সিন্ধু তীরে শিরোনামে ১০ম শ্রেণীর পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে। মালিক মোহাম্মদ জায়সির হিন্দি ভাষায় রচিত পদুমাবত কাব্যকে অবলম্বন করে আলাওল তার পদ্মাবতী কাব্যটি অনুবাদ করেন। তবে অনুবাদের ক্ষেত্রে কবি যে গভীর সৃজনশীলতা ও স্বতন্ত্র কাব্যগুণের পরিচয় দিয়েছেন, তাতে এই কাব্য প্রায় মৌলিক রচনার মর্যাদা লাভ করেছে। বৈশিষ্ট্যটা পাওয়া গেল। পাঠ্যাংশে দেখা যায় সিংহল রাজকন্যা পদ্মাবতী তার 4 সখীর সঙ্গে সমুদ্রে পতিত হন। প্রবল স্রোতে ভেসে তারা এমন এক নগরীতে এসে উপস্থিত হন যেখানে দুঃখ, অভাব কিংবা অশান্তির কোনো অস্তিত্ব নেই। এই নগরীর ন্যায় ধর্ম ও সত্যের আদর্শে পরিপূর্ণ এক স্বর্গসদৃশ স্থান। এখানেই সমুদ্র রাজ্যের কন্যা পদ্মা নিজ হাতে নির্মাণ করেছেন এক অপরূপ উদ্যান, যেখানে তিনি তার সখীদের নিয়ে বসবাস করেন। সেই উদ্যানে নানা প্রকার সুগন্ধি ফুল ও সুলক্ষণযুক্ত বৃক্ষ শোভা পায়। উদ্যানের কেন্দ্রস্থলে মণিমাণিক্যে অলঙ্কৃত এক প্রাসাদে পদ্মার বাস। এই স্থানেই একদিন তিনি অচৈতন্য অবস্থায় পদ্মাবতী ও তার সখীদের পড়ে থাকতে দেখে বিস্মিত হন। অচেতন পদ্মাবতীর অতুলনীয় সৌন্দর্য দেখে পদ্মার মনে নানা রকম অনুমানের উদ্রেক হয়। তার মনে হয় হয়তো কোনো গন্ধর্বের স্ত্রীলিঙ্গ গান্ধর্বী, কোনো গান্ধর্বী ইন্দ্রের অভিশাপে পৃথিবীতে পতিত হয়েছে, অথবা সামুদ্রিক ঝড়ে সমুদ্রপীড়ার ফলেই তাদের এই দুরবস্থা ঘটেছে। এই সমস্ত অনুমান সত্ত্বেও পদ্মা পঞ্চকন্যার প্রাণ রক্ষায় আন্তরিকভাবে উদ্যোগী হন। তিনি পিতার পুণ্যবল, নিজের ভাগ্যবল এবং অর্জিত সকল বিদ্যার সাহায্যে তাদের সুস্থ করার চেষ্টা করেন। সখীদের সহায়তায় তিনি দেহ, সেঁক, তন্ত্রমন্ত্র, মহৌষধ কোনো কিছুরই ত্রুটি রাখেন না। অবশেষে সমুদ্রকন্যা পদ্মার নিরলস সেবা ও যত্নে মৃতপ্রায় পদ্মাবতী ও তার 4 সখী চেতনা ফিরে পায়। কাব্যের শেষে কবি আলাওল ভণিতার মাধ্যমে তার পৃষ্ঠপোষক মাগন ঠাকুরের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন। এবার এসএলএসটি গোল্ডেন টিপস।
আপনাদের জন্য কবিতার রসবিচার সম্পর্কে স্ক্রিন টেক্সটে দেওয়া হলো, নোট করে তার উপর বিস্তারিত প্রস্তুতি নিয়ে রাখবেন। চ্যানেলে আগের শনিবারের লাইভ ক্লাসটির গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদেরও অনেকটাই কাজে লাগবে, তাই দেখে নেবেন। এরপর দেখে নিই বিশেষ বিশেষ শব্দার্থ, যেই শব্দগুলি আমাদের একটু অচেনা, কারণ মধ্যযুগে যেমন ব্যবহার হয়েছে কবিতায়, আমাদের তো অচেনা হবেই, কিন্তু এটাও বুঝতে পারা যায় যে বাহ, এরকম ছিল, এখন তো আমরা এই শব্দটাকে এভাবে বলি, তাই না? দেখা যাক কীরকম। দিব্য, এই শব্দটার অর্থ আমরা এখন এরকম বলি দিব্যি, কেমন আছিস, দিব্যি আছি, এরকম আর কি। তো ওখানে এই যে কবিতায় দিব্য কথাটা একদিকে সুন্দর এবং যেন দেবস্থান এরকম বোঝানো হয়েছে, পদ্মার যে বাসস্থান, সেই যে ভূমি। এরপরে শব্দ মাঞ্জস। মাঞ্জস শব্দের অর্থ হচ্ছে ভেলা, মান্দাস, যেটা এখন আমরা মান্দাস বলি। পোতলি, পোতলি হচ্ছে পুতুল। মনোহর, মনোরম, সুন্দর। সমা, সমান, ন্যায়, মতো। তুরিত মানে শীঘ্র। ক্লেশ, কষ্ট। ভিত মানে ভিত্তি, এখানে চারিভিত মানে চারিদিকে আর কি, চারিদিক। আছয়, আছয় মানে আছে। সদাচার, সদাচার মানে সদ্ব্যবহার। নিপতিতা, নিপতিত হয়েছেন যে মহিলা তিনি নিপতিতা, অর্থাৎ ভূপতিত হয়েছেন, মাটিতে পড়েছেন যে মহিলা তিনি নিপতিতা। নৈরাশ, নৈরাশ মানে নিরাশ। সমুদ্র নিপতি, সমুদ্রের রাজা। চেতনারহিত, সংজ্ঞাহীন। বাহুরক, বাহুরক মানে ফিরে আসুক। সুতা মানে কন্যা, সুতো মানে পুত্র। চিতে মানে চিত্তে অর্থাৎ মনে। চিকিৎসিমু, চিকিৎসা করব। গুণযুতা, গুণযুক্তা। বিদ্যাধরী, ওই বিদ্যাধরী একজন গান্ধর্বী, অর্থাৎ গন্ধর্বের স্ত্রীলিঙ্গ। ছেকে মানে শেক দেয়। অতিরেক, এই শব্দটা প্রাচুর্য অর্থে প্রযুক্ত, তার অর্থ ভরা। বেকত, বেকত মানে হচ্ছে ব্যক্ত। এখানে চোখটা খোলা ছিল তাই বেকত নয়ন এরকম বলা হয়েছে। রম্ভা, রম্ভাকে স্বর্গের অপ্সরী। গাও, গা মানে হচ্ছে দেহ। উদ্যান, উদ্যান মানে হচ্ছে বাগান। তেনো, তেনো মানে হচ্ছে তার। শিরে, শিরে মানে হচ্ছে মাথায়। সৌরভ, সুন্দর গন্ধ। বেথানিত, অবিন্যস্ত, অসংবৃত, আলুথালু। পাও মানে পা। গাও মানে গা, পাও মানে পা। সৌরভতর, সৌরভতর মানে সুন্দর গন্ধের চেয়েও সুন্দর। হয়েছে মানে হয়েছে। তেন সবসন সাক্ষী, ওই যে তার কাপড় এলোমেলো হয়ে আছে, বেশুবাস এলোমেলো হয়ে আছে, সেটাই তেন সবসন সাক্ষী, তার কাপড়ের সাক্ষী। মহৌষধ, যেটা অব্যর্থ ঔষধ। টঙ্গী মানে প্রাসাদ, ওই যে রাজপ্রাসাদটি রয়েছে সেটা হচ্ছে টঙ্গী, কবিতায় এরকম রয়েছে আর কি। নাও মানে নৌকো। বহু যত্নে, বহু যত্নে মানে অনেক চেষ্টায়। রঙ্গি,
রঙ্গি মানে রঙিন। এখানে রঙ্গি এমনভাবে শব্দটা ব্যবহার হয়েছে যেটা ওই বিচিত্র বর্ণে রঞ্জিত হয়ে আছে এইভাবে বলা হয়েছে আর কি, রঞ্জিত হয়ে আছে। রঞ্জিত হয়ে। চিকিৎসিতে, চিকিৎসিতে মানে চিকিৎসা করতে। হইল মানে হলো। মোহিত, মোহিত মানে মুগ্ধ। মোহিত মানে মুগ্ধ, কিন্তু এই যে কবিতায় যেভাবে শব্দটা ব্যবহার হয়েছে সেখানে কিন্তু মুগ্ধ ওইভাবে নয়, কিন্তু তারা পীড়িত হয়ে পড়েছে, সেইভাবে মোহিত আর কি। সুতরাং অর্থ বুঝে লিখতে হবে আর কি। সাধারণ অর্থ হচ্ছে মুগ্ধ, মোহিত শব্দের সাধারণ অর্থ হচ্ছে মুগ্ধ, কিন্তু কবিতায় আমরা এটা মুগ্ধ হিসেবে মানে দেখছি না, অন্যভাবে দেখছি। তারা ওই সমুদ্র পীড়ায় কাতর হয়েছে, সেটা মোহিত ওইভাবে হয়েছে। মহন্ত, মহন্ত হচ্ছেন পুরোহিত। প্রত্যুষ, প্রত্যুষ মানে ভোর। সিন্ধু ক্লেশ, সিন্ধু ক্লেশ মানে সমুদ্র পীড়া, যেটা ওই সি সিকনেস। এখানে সি সিকনেস ওইভাবে ঠিক নয়, মানে এই যে ঝড়ঝাপটার মধ্যে তারা পড়েছে, এই যে পীড়ন, সেটাই সিন্ধু ক্লেশ বলছেন কবি। সুরচন, সুরচন মানে সুন্দর রচনা যার, তিনি হচ্ছেন সুরচন। নিরঞ্জন, নিরঞ্জন নিরাকার ঈশ্বর। সেই সময় শূন্য দেবতার, রামাই পণ্ডিতের শূন্য পুরাণ এইসব তখন সেই সময়টা রচিত হয়েছিল, তখন এই নিরঞ্জন দেবতা অনেকেরই আরাধ্য ছিল। সেই পদ্মাও সেই নিরঞ্জন দেবতাকে তার কাছে প্রার্থনা করেছেন আর কি। তাহলে এবারে আমরা চলে যাচ্ছি এমসিকিউ প্রশ্নোত্তরে। বরাবরের মতো শুধুমাত্র সঠিক উত্তরটাই দেওয়া আছে। সিন্ধু তীরে কাব্যাংশটির রচয়িতা কে? সৈয়দ আলাওল। অনুবাদ গ্রন্থ পদ্মাবতীর মূল গ্রন্থ পদুমাবত কাব্যের রচয়িতা মালিক মুহাম্মদ জায়সি। সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যের অন্তর্গত? পদ্মাবতী। পদ্মাবতী কাব্যের কোন খণ্ড থেকে সিন্ধু তীরে কাব্যাংশটি গৃহীত হয়েছে? পদ্মা সমুদ্র খণ্ড। সৈয়দ আলাওল কোন সময়কার কবি? সপ্তদশ শতকের। দিব্যপুরী কথাটির অর্থ হল সুন্দর প্রাসাদ। দিব্যপুরীটি ছিল সমুদ্র মাঝারে। সমুদ্র নিপতি সুতাকে পদ্মা। প্রত্যুষ শব্দের অর্থ হল ভোর। তুরিত গমনে আসি, তুরিত গমনে এসেছেন কে? পদ্মা। মধ্যেতে যে কন্যাখানি, তিনি হলেন পদ্মাবতী। তুরিত গমনে আসি, তুরিত গমনে এসেছেন পদ্মা। মধ্যেতে যে কন্যাখানি, তিনি হলেন পদ্মাবতী। মধ্যেতে যে কন্যাখানি, সে ছিল সংজ্ঞাহীন। বিস্মিত হইল বালা, বালা শব্দের অর্থ মেয়ে। অনুমান করে নিজ চিতে, অনুমান যাকে করা হয়েছিল সে হল বিদ্যাধরী। বিদ্যাধরী স্বর্গভ্রষ্ট হয়েছে সম্ভবত ইন্দ্রের অভিশাপে। ভাঙ্গিল প্রবল বাও, বাও শব্দের অর্থ বায়ু। আছয়, আছয় শব্দের গদ্যরূপ হল আছে। চিকিৎসিমু শব্দের গদ্যরূপ হল চিকিৎসা করব। কৃপা করো শূন্যস্থান। কার কৃপা চাইছেন পদ্মা? নিরঞ্জনের। শূন্যস্থান হিসেবে এলেও ওই শূন্যস্থানে বসবে নিরঞ্জন, তাহলে কৃপা করো নিরঞ্জন। সখী সবে আজ্ঞা দিল, কে আজ্ঞা দিল? পদ্মা। অচেতন কন্যাদের সংখ্যা ছিল কতজন? 5 জন। অচেতন পঞ্চকন্যাকে সারিয়ে তোলা হলো তন্ত্রমন্ত্র মহৌষধি দিয়ে। শ্রীযুত মাগন হলেন আলাওলের প্রধান পৃষ্ঠপোষক।
হীন আলাওল সুরচন। কাব্যের মধ্যে কবির আত্মপরিচয় দানের এই রীতিকে বলে ভণিতা। সিন্ধু তীরে রয়েছে মাঞ্জস। মাঞ্জস কথাটির অর্থ হচ্ছে ভেলা বা মান্দাস। বিদ্যাধরী আসলে কে? ইন্দ্রের সভার গায়িকা। বাহুরক কন্যার জীবন। এই কন্যাটি কে? পদ্মাবতী। সিন্ধু তীরের উপরের পর্বত ছিল ফল ফুলে সজ্জিত। অতি মনোহর দেশ বলতে বোঝানো হয়েছে সমুদ্র বেষ্টিত পার্বত্য অঞ্চলকে। তাহাতে বিচিত্র টঙ্গী। টঙ্গী শব্দের অর্থ প্রাসাদ। কন্যারে ফেলিল যথা। এই কন্যা হলেন রানা রত্নসেনের পত্নী পদ্মাবতী। কিসের মাধ্যমে পঞ্চকন্যার গা সেঁকা হয়েছিল? আগুন জেলে। কতক্ষণ ধরে পঞ্চকন্যার চিকিৎসা চলেছিল? 4 দণ্ড। 1 দণ্ড মানে কতটা সময়? 24 মিনিট। এটা গুগল করলেই পাবে। তাহলে 4 দণ্ড মানে 96 মিনিট, মানে 1 ঘন্টা 36 মিনিট, এতটা সময় ধরে চিকিৎসা চলেছিল। এবার চলে যাব ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন, এই প্রশ্ন উত্তর। কন্যারে ফেলিল যথা। কন্যাকে কোথায় ফেলা হলো? উত্তর হচ্ছে সৈয়দ আলাওল রচিত পদ্মাবতী কাব্যের থেকে গৃহীত। সিন্ধু তীরে কাব্যাংশে কন্যা অর্থাৎ রানী পদ্মাবতীকে সমুদ্রের মাঝখানে দিব্যপুরী সম একটি দ্বীপে ফেলা হয়েছিল। সমুদ্র নৃপতি সুতা। উদ্দিষ্ট ব্যক্তির পরিচয় দাও। সৈয়দ আলাওলের পদ্মাবতী কাব্যে সমুদ্র নৃপতি সুতা হলেন পদ্মা, যিনি আসলে পদ্মাবত কাব্যে হয়েছিলেন দেবী লক্ষ্মী। আমাদের টেক্সট সম্পর্কিত প্রশ্ন উত্তরের উপরেই জোর দেবে। এগুলো মানে কন্টেন্টের আগে পরে যে তথ্য থাকে তার উপরে নির্ভর এই প্রশ্নটা। জানা রইল তোমাদের। সিন্ধু তীরে দেখি দিব্যস্থান। দিব্যস্থানটি কেমন ছিল? দিব্য কথার অর্থ হচ্ছে উৎকৃষ্ট, মনোহর। সিন্ধু তীরে কাব্যাংশে সমুদ্র বেষ্টিত পদ্মার আবাসস্থলটি ছিল স্বর্গীয় মনোহর হওয়ার কারণে একে দিব্যস্থান বলা হয়েছে। তথা কন্যা থাকে সর্বক্ষণ। তথা বলতে কোন স্থানের কথা বলা হয়েছে? সিন্ধু তীরে কাব্যাংশে তথা বলতে ফল ফুল সুশোভিত সুউচ্চ পর্বত পার্শ্ববর্তী উদ্যানের মধ্যে অবস্থিত রত্নখচিত উচ্চটঙ্গী বা রাজপ্রাসাদের কথা বলা হয়েছে। তথা কন্যা থাকে সর্বক্ষণ। কার কোথায় থাকার কথা বলা হয়েছে? সিন্ধু তীরে কাব্যাংশে সমুদ্র রাজকন্যা পদ্মার পাহাড়ের পাশে ফুল ফলে ভরা বিচিত্র প্রাসাদময় এক বাগানে থাকার কথা বলা হয়েছে। যদি হইল সময় প্রত্যুষ। সকাল হতে পদ্মা কি দেখলেন? সিন্ধু তীরে কাব্যাংশে বর্ণিত কাহিনী অনুযায়ী সকাল হতে পদ্মা দেখলেন সমুদ্রের ধারে একটি মান্দাস রয়েছে। সিন্ধু তীরে রয়েছে মাঞ্জস। মাঞ্জস শব্দের অর্থ কি? সিন্ধু তীরে কাব্যাংশের মাঞ্জস শব্দের অর্থ নৌকা বা ভেলা বা মান্দাস। সিন্ধু তীরে রয়েছে মাঞ্জস। কে এই মাঞ্জস দেখেছিলেন? উত্তর সৈয়দ আলাওলের পদ্মাবতী কাব্যের পদ্মাবতী সমুদ্রখণ্ড অংশে অন্তর্গত সিন্ধু তীরে কবিতায় সমুদ্রকন্যা পদ্মা এই মাঞ্জস দেখেছিলেন। পরের প্রশ্ন, মনেতে কৌতুকবাসী। এই যে দেখবে উত্তরবঙ্গের মানুষদের মধ্যে কিছু সুন্দর একটা বলার ধরন আছে, আমি তোমারে ভালো পাই। পাই মানে হচ্ছে ভালোবাসি আর কি। তো এই যে কৌতুকবাসী, বাসী মানে অনুভব করি। তো কোন মনে কৌতুক অনুভব করে এই সমুদ্রকন্যা পদ্মা কি করেছিলেন? এই মাঞ্জস অর্থাৎ ভেলাটি দেখে তিনি কৌতূহলী হয়ে উঠেছিলেন, কৌতূহল অনুভব করেছিলেন। তো মনে তো কৌতুকবাসী মানে মনে তো কৌতুক অনুভব করে। এই কৌতুকের কারণ কি? সৈয়দ আলাওলের সিন্ধু তীরে কবিতায় সমুদ্রকন্যা উদ্যানে পরিভ্রমণকালে জনশূন্য বেলাভূমিতে একটি মাঞ্জস দেখতে পেয়ে কৌতূহলী হয়ে উঠেছিলেন। বিস্মিত হইল বালা। কে কেন বিস্মিত হয়ে পড়েন? সমুদ্রকন্যা পদ্মা সমুদ্র তীরে অচেতন পদ্মাবতীর রূপ দেখে বিস্মিত হয়েছিলেন। পরের প্রশ্ন, দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা অনুমান করে নিজ চিতে। বালা কি অনুমান করেছিল?
সিন্ধু তীরে কবিতার সংজ্ঞাহীন অপরূপা পদ্মাবতীকে দেখে সমুদ্রসুতা পদ্মা অনুমান করলেন ইন্দ্রের শাপগ্রস্ত স্বর্গের অপ্সরা বিদ্যাধরী স্বর্গভ্রষ্ট হয়ে অচেতন অবস্থায় সিন্ধু তীরে পড়ে আছেন। বেথানিত হয়েছে কেশুবেশ। বেথানিত শব্দের অর্থ কি? বেথানিত শব্দের অর্থ অসংবৃত বা আলুথালু। তারপরে প্রশ্ন, চিত্রের পুতলি সমা এমন বলার কারণ কি? উত্তর, সৈয়দ আলাওলের সিন্ধু তীরে কবিতায় পদ্মাবতীর রূপ লাবণ্যে মোহিত সমুদ্র কন্যা পদ্মার অনুভবে পদ্মাবতীর সৌন্দর্য যে চিত্রের পুতুলের মতো তা বোঝাতেই কবি চিত্রের পুতলি সমা বাক্যাংশটি অবতারণা করেছেন। বিধি মোড়ে না করো নৈরাশ উক্তিটি কার? উত্তর হচ্ছে আলাওলের সিন্ধু তীরে কবিতায় সমুদ্রকন্যা পদ্মা উক্তিটি করেছেন, অর্থাৎ তিনি নিরাশ হতে চান না। সখী সবে আজ্ঞা দিল, বক্তা তার সখীদের কি আজ্ঞা দিয়েছিলেন? উত্তর, আলাওলের সিন্ধু তীরে কবিতায় সখীদের সঙ্গে ভোরবেলায় উদ্যান পরিভ্রমণকালে নির্জন সমুদ্র তটে সংজ্ঞাহীন পঞ্চকন্যাকে দেখে পদ্মা তার সখীদের সেই পঞ্চকন্যাকে বসনে ঢেকে উদ্যানে এনে চিকিৎসার নির্দেশ দিয়েছিলেন। পঞ্চকন্যা পাইলা চেতন। পঞ্চকন্যা কিভাবে চেতনা ফিরে পেল? আলাওলের সিন্ধু তীরে কবিতায় সমুদ্রকন্যা পদ্মা ও তার সখীদের পরম সেবায় আগুনের সেব তন্ত্রমন্ত্র মহৌষধ সহযোগে 4 দণ্ডব্যাপী চিকিৎসায় পঞ্চকন্যা অর্থাৎ পদ্মাবতী ও তার সখীগণ চেতনা ফিরে পেয়েছিল। এবারে চলে আসি এসে কিউ প্রশ্নোত্তরে, যেগুলো 3 নম্বরের প্রশ্নোত্তর। কন্যারে ফেলিল যথা, কন্যাটিকে তাকে ফেলা হয়েছিল কোথায়? সৈয়দ আলাওল রচিত সিন্ধু তীরে কবিতায় কন্যা বলতে চিতোরের রানা রত্নসেনের স্ত্রী পদ্মাবতীর কথা বলা হয়েছে। রাজপুত রাজা রত্নসেন তার পত্নী সিংহল রাজকন্যা পদ্মাবতীকে বিবাহ করে জলপথে নিজ দেশে ফিরে আসার পথে প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হন। তাদের নৌকো ভেঙে যায় এবং রত্নসেন একটি মান্দাসে বা ভেলায় পদ্মাবতী ও তার 4 সখীকে তুলে দেন। এরপর সেই ভেলা স্রোতের টানে একটি সমুদ্র বেষ্টিত দিব্যভূমিতে উপস্থিত হয়। এই স্বর্গতুল্য মনোহর দ্বীপটি ছিল সমুদ্রকন্যা পদ্মার আবাসস্থল। কবিতায় এই স্থানের কথাই বলা হয়েছে। দিব্যপুরী, দেখো দিব্য শব্দটি কিভাবে ব্যবহার হয়েছে। দিব্যপুরী সমুদ্র মাঝার। কোন পুরীকে দিব্যপুরী বলা হয়েছে? দিব্যপুরী বলার কারণ কি? উত্তর, সৈয়দ আলাওল রচিত সিন্ধু তীরের কবিতা অনুযায়ী সমুদ্র রাজার কন্যার আবাস বলতে সমুদ্রের মাঝখানের একটি দ্বীপের কথা বলা হয়েছে। দিব্য শব্দের অর্থ হচ্ছে ঐশ্বরিক এবং পুরী শব্দের অর্থ নগরী। কবি এই শব্দবন্ধটি দিব্য স্থান বোঝাতে ব্যবহার করেছেন। কবির বর্ণনায় আমরা পাই যে সমুদ্র ঘেরা দ্বীপটি একটি পার্বত্য অঞ্চল এবং সেখানকার উদ্যানে ফল এবং ফুলের প্রাচুর্য লক্ষণীয়। সেই নগরী বড়ই মনোরম, সেখানে কোনো দুঃখ ও কষ্ট নেই, সেখানে সর্বদাই সত্য ধর্ম পালিত হয়। এ নগরীতেই রয়েছে একটি বিচিত্র টঙ্গী বা প্রাসাদ যা সোনা এবং রত্ন দ্বারা শোভিত। তাই কবি এই স্বর্গসম স্থানটিকে দিব্যপুরী বলেছেন। অতি মনোহর দেশ। পরের প্রশ্ন, অতি মনোহর দেশ, এই মনোহর দেশের সৌন্দর্যের পরিচয় দাও, অথবা সিন্ধু তীরে কবিতা অবলম্বনে দেশটির বর্ণনা দাও, অথবা কোন স্থানকে কেন মনোহর বলা হয়েছে তা আলোচনা করো বা বলো, এরকম। উত্তর, পদ্মাবতীর মাঞ্জস সমুদ্রের ঢেউয়ের দ্বারা জলের মধ্যে যে দিব্যপুরীতে গিয়ে পৌঁছায় সেখানেই সেই দেশকেই তাকেই মনোহর দেশ বলা হয়েছে। কবির বর্ণনা অনুযায়ী এই দিব্যপুরী অতি মনোহর, কেননা সেখানে কোনো দুঃখ কষ্ট নেই, আছে শুধু সত্য ধর্ম এবং সদাচার। সেখানে আছে একটি পর্বত এবং নানা ফুলে ভরা অপূর্ব এক উদ্যান। সেখানকার গাছগুলিও নানা গুণসম্পন্ন এবং ফল ও ফুলের সমারোহে ভরা। একদিকে প্রকৃতির শোভা, অন্যদিকে সুস্থ জীবনাদর্শ দেশটিকে মনোহর করে তুলেছিল। এবার 5 নম্বরের প্রশ্নোত্তর রচনাধর্মী। দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, অনুমান করে নিজ চিতে। কে কাকে দেখে বিস্মিত হয়েছিলেন? সেই কন্যা এখানে কিভাবে এসেছিল? তাকে দেখে কি মনে হয়েছিল? সৈয়দ আলাওল অনুদিত পদ্মাবতী কাব্যের পদ্মা সমুদ্রখণ্ড থেকে নেওয়া সিন্ধু তীরে কবিতায়
সমুদ্রকন্যা পদ্মা অচেতন সিংহল রাজকন্যা তথা পদ্মাবতীর রূপ দেখে বিস্মিত হয়েছিলেন। ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে রত্নসেনের কাছে দান ভিক্ষা করে প্রত্যাখ্যাত হয় সমুদ্র। তখন সমুদ্রের অভিশাপে রত্নসেনের নৌকা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এই পরিস্থিতিতে একটি মান্দাসে রত্নসেন ও সখী সহ পদ্মাবতী আশ্রয় নিলেও সেটিকে রক্ষা করা যায়নি। মান্দাস দুটুকরো হয়ে পদ্মাবতী রত্নসেনের থেকে আলাদা হয়ে পড়েন। প্রবল ঢেউ পদ্মাবতীদের মান্দাসটিকে তীরে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর আগেই ভয়ে সখী সহ পদ্মাবতী চেতনা হারান। যেখানে তারা পৌঁছান সেই স্থানে ছিল এক মনোরম পুরী। সংজ্ঞাহীন অপরূপা পদ্মাবতীকে দেখে সমুদ্রসুতা পদ্মা অনুমান করেছিলেন বুঝিবা দেবরাজ ইন্দ্রের শাপগ্রস্ত হয়ে স্বর্গের অপ্সরা বিদ্যাধরী স্বর্গভ্রষ্ট হয়ে অচেতন অবস্থায় সিন্ধু তীরে পড়ে আছেন। অচেতন পদ্মাবতীর খোলা চোখ এবং আলুথালু বেশ দেখে পদ্মা এও অনুমান করেন যে ওই কন্যার ওপর দিয়ে প্রবল ঝড় বয়ে গেছে। এলোমেলো চুল এবং বেশবাসের এই অবস্থা দেখে পদ্মার মনে হয় যে হয়তো সমুদ্রযাত্রার পথে দুরন্ত ঝড় বাতাসে নৌকা ভেঙে তারা এই বিপদে পড়েছিলেন। সমুদ্রের কষ্টেই তার এই অজ্ঞান অবস্থা। পরের প্রশ্ন, অচৈতন্য পড়িছে ভূমিতে কার কথা বলা হয়েছে? তাকে দেখে কার কি মনে হয়েছিল? তিনি এই অবস্থায় কোন ভূমিকা নিয়েছিলেন? উত্তর, সৈয়দ আলাওল অনুদিত পদ্মাবতী কাব্যে পদ্মা সমুদ্রখণ্ড থেকে সংকলিত সমুদ্র তীরে নামক কাব্যাংশের উল্লিখিত অংশে পদ্মাবতীর কথা বলা হয়েছে। পদ্মাবতীর খোলা চোখ, এলোমেলো পোশাক এবং চুল দেখে সমুদ্রকন্যা পদ্মা অনুমান করেন যে সমুদ্রের প্রবল বাতাসে নৌকা ভেঙেই বোধহয় মেয়েটির এই কষ্ট। শুধু তাই নয়, গভীর সহানুভূতি দিয়ে পদ্মা দেখেন যে মেয়েটির শ্বাস তখনও অল্প অল্প পড়ছে। স্নেহশীলা পদ্মা বিধাতার কাছে মেয়েটির জীবন প্রার্থনা করেন। তিনি প্রত্যাশা করেন তার পিতার পুণ্যের ফলে এবং তার নিজের ভাগ্য বলে যেন মেয়েটির জীবন ফিরে আসে। পদ্মাবতীর প্রাণ ফিরে পাওয়ার আশায় পদ্মা শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করেই থেমে থাকেননি, তার চিকিৎসারও যথাসাধ্য ব্যবস্থা গ্রহণ করেছেন। সখীগণ সহ পদ্মাবতীকে বস্ত্র দিয়ে ঢেকে উদ্যানে নিয়ে যাওয়ার জন্য তিনি তার সখীদের নির্দেশ দেন। সেখানে তন্ত্রাচারের মাধ্যমে বিধিমতো শাস্ত্রপাঠ করে নানা মহাগুণ সম্পন্ন ঔষধের দ্বারা তাদের চিকিৎসা করা হয়। আগুন জ্বালিয়ে পায়ে মাথায় সেঁক দেওয়া হয়। 4 দণ্ড এরকম যত্নের সঙ্গে শুশ্রূষা হওয়ার পরে 4 সখী সহ পদ্মাবতী চেতনা ফিরে পান। তারপরে প্রশ্ন, পঞ্চকন্যা পাইলা চেতন। পঞ্চকন্যা কে কে? তাদের অচৈতন্য হয়ে পড়ার কারণ কি? কিভাবে তারা চেতনা ফিরে পেয়েছিলেন? উত্তর, সৈয়দ আলাওল রচিত পদ্মাবতী কাব্যের অংশবিশেষ সিন্ধু তীরে কাব্য কাহিনীতে বর্ণিত পঞ্চকন্যা হলেন মধ্যমণি সিংহল রাজকন্যা পদ্মাবতী আর তার 4 জন সখী। স্বামী রত্নসেনের সঙ্গে রাজকন্যা পদ্মাবতী সমুদ্রপথে চিতরে ফেরার সময় হঠাৎ তাদের নৌকো সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে এবং ডুবে যায়। রত্নসেন এবং সখীসহ রাজকন্যা কোনো রকমে একটি মান্দাসে আশ্রয় নেয়। শেষ পর্যন্ত মান্দাস দ্বিখণ্ডিত হয়ে 4 সখীসহ রাজকন্যা রত্নসেনের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। খণ্ডিত বেলায় ভাসতে ভাসতে তারা সমুদ্র তীরের ভূমিতে পৌঁছন, কিন্তু এই সব দুর্ঘটনার প্রভাবে রাজকন্যা ও তার সখীরা জ্ঞান হারান। পঞ্চকন্যার এই অবস্থায় সমুদ্রকন্যা পদ্মা নিরঞ্জন দেবতাকে স্মরণ করেন এবং তার সখীদের চিকিৎসাকর্মে ব্রতী হওয়ার জন্য নির্দেশ দেন। প্রাণপণ সেবা শুশ্রূষা করে পঞ্চকন্যার জীবন রক্ষাই ছিল তার মনের ইচ্ছা। সেই মতো শুকনো কাপড় দিয়ে সখীসহ রাজকন্যার শরীর আবৃত করা হয়। আগুন জেলে সর্বাঙ্গ সেঁক দেওয়া হয় এবং তন্ত্রমন্ত্র সহকারে মহৌষধ প্রয়োগ করা হয়। একটানা 4 দণ্ড সেবা শুশ্রূষার পর পঞ্চকন্যা চেতনা ফিরে পান। দয়ালু পদ্মার আন্তরিক সেবা যত্নে সখীসহ পদ্মাবতীর জ্ঞান ফিরে আসে। সিন্ধু তীরে, পরের প্রশ্ন, সিন্ধু তীরে কবিতায় পদ্মা চরিত্র আলোচনা করো, অথবা সিন্ধু তীরে কবিতায় সমুদ্রকন্যার যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। পদ্মার চরিত্র এবার বলা হচ্ছে। সৈয়দ আলাওলের অনুদিত পদ্মাবতী কাব্যের পদ্মা সমুদ্রখণ্ড থেকে গৃহীত সিন্ধু তীরে কবিতায় পদ্মা চরিত্রটি কাহিনীর সবচেয়ে সক্রিয় ও গুরুত্বপূর্ণ চরিত্র। তিনি একজন সমুদ্রকন্যা। তার চরিত্রে কয়েকটি উল্লেখযোগ্য গুণ স্পষ্টভাবে ধরা পড়ে। সৌন্দর্যপ্রিয়তা, এই গুণগুলি বলা হচ্ছে। সৌন্দর্যপ্রিয়তা, পদ্মার মধ্যে
গভীর সৌন্দর্যবোধ লক্ষ্য করা যায়। এই সৌন্দর্যপ্রিয়তার প্রকাশ ঘটে তার নির্মিত উদ্যানের মধ্যে দিয়ে। সেই উদ্যানে নানা বর্ণের মনোমুগ্ধকর ফুল ফুটে থাকে, চারিদিকে ছড়িয়ে পড়ে সুগন্ধ, আর সুলক্ষণযুক্ত গাছগুলো ভর্তি থাকে নানা ফুল ফলের সমারোহে। শুধু তাই নয়, তার প্রাসাদটিও ছিল সোনায় আবৃত। প্রাসাদের গায়ে বসানো বিচিত্র রত্নরাজি তার সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। তার এবার পরবর্তী গুণ প্রাণচঞ্চলতা। পদ্মা ছিলেন স্বভাবতই প্রাণবন্ত ও চঞ্চল, তাই রাত্রি শেষ হতে না হতেই দেখা যায় প্রভাত বেলায় তিনি সখীদের সঙ্গে নিয়ে তার প্রিয় উদ্যানে ভ্রমণে বেরিয়েছেন। সখীদের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত স্নিগ্ধ ও আন্তরিক, যা তার সহজ সরল স্বভাবের পরিচয় দেয়। মানবিকতা। পদ্মার চরিত্রের সবচেয়ে উজ্জ্বল দিক হলো তার মানবিকতা। অচেনা এক নারী পদ্মাবতীকে সমুদ্র তীরে মান্দাসের ওপর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি গভীর উৎকণ্ঠায় আক্রান্ত হন। ঈশ্বরের কাছে তার কাতর প্রার্থনা তার হৃদয়বান সত্তাকেই প্রকাশ করে। পদ্মার নির্দেশে এই সখীরা তন্ত্রমন্ত্র ও মহৌষধির সাহায্যে আগুনের সেক দিয়ে পদ্মাবতীর চেতনা ফিরিয়ে আনে। মধ্যযুগীয় সাহিত্যে আলাওলের সৃষ্ট এই চরিত্রে মানবিকতার এমন প্রকাশ সত্যিই অসামান্য। এই সব গুণের সমন্বয়ে সমুদ্রকন্যা পদ্মা হয়ে উঠেছেন এক অনন্য চরিত্র। তাহলে পদ্মা হচ্ছে সমুদ্র নৃপতি কন্যা, আর পদ্মাবতী রানা রত্নসেনের স্ত্রী, নাগমতী রানা রত্নসেনের প্রথমা স্ত্রী। এই চরিত্রগুলো খেয়াল রাখতে হবে। নাগমতীর কথা এই কবিতার মধ্যে কোথাও নেই। এখানে পদ্মা, পদ্মাবতী এবং সখীরা তারা অচেতন, সুতরাং পদ্মা এবং পদ্মাবতী কবিতায়, সিন্ধু তীরে কবিতায় এরাই মূল উপজীব্য। খেয়াল করে পড়তে হবে বিষয়গুলো। আজ তাহলে এই পর্যন্তই। সিন্ধু তীরে কবিতার পূর্ণ প্রস্তুতি নেওয়ার জন্য শনিবারের লাইভ ক্লাসের ভিডিও রয়েছে চ্যানেলে, দেখে নিও তোমরা। লাইন ধরে ধরে আলোচনা এই সম্পর্কে যা যা দরকার সব কিছুই লাইভ ক্লাস এবং এই ভিডিও মিলিয়ে তোমাদের দেওয়া হলো। ভালো করে এবার প্রস্তুতি নাও। শুভকামনা রইল তোমাদের জন্য। দেখা হচ্ছে বুধবারের লাইভ ক্লাসে সন্ধ্যা 7টার মাধ্যমিক 2026 বাংলা বিষয়ের উপর প্রস্তুতির জন্য অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা নিয়ে। ভালো থেকো, ভালো থাকুন সবাই।